দর্শক, এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন, রাজনীতিতে একরকম চাপা উত্তেজনা চলছে, একই সঙ্গে মানুষের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। আসলে নির্বাচন কবে, সংস্কার বিচার প্রশ্নেও নানা রকম আলোচনা সমালোচনা রাজনীতির মাঠে। এর মধ্যে দলগুলোর সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার। আজকেও অনেকগুলো দলের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে যদি একটু সামারি করি, সেখানে বেশিরভাগ দলই আসলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং এটিও বলেছেন যদি নির্বাচন বেশি বিলম্বিত হয় সেক্ষেত্রে খারাপ পরিস্থিতির সামনে আসতে পারে। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে 30 জুন 2026 সালে 30 জুনের একদিনও পরে আসলে নির্বাচন যাবে না, তার আগে নির্বাচন তিনি আশ্বস্ত করেছেন। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের আজকের দ্বন্দ্ব মতানৈক্যের রাজনীতির ভবিষ্যৎ কি, আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে পরিচয় করে দিতে। যাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সিপিপি নেতা। মাঝখানে আছেন অ্যাডভোকেট আলী নাসির খান, যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি। একেবারে ডান দিকে আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক। 3 জনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। হাসান তারিক চৌধুরী, মূল সংকটটা আসলে কোথায় দেখছেন? এই যে আলোচনা চলছে এর মাধ্যমে কি সংকটের সমাধান দেখছেন নাকি আরো ঘনীভূত হবে? ধন্যবাদ প্লাবন এবং নিউজ 24-এর দর্শক কলাকুশলীদেরকে শুভেচ্ছা এবং আমার তরুণ 200 আলোচককেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সব সংকটেরই তো সমাধান সংলাপের মধ্য দিয়ে হয়। সংলাপ ছাড়া তো আর কোনো বিকল্প নাই এবং শুধুমাত্র সংঘাতের মধ্য দিয়ে কখনোই কোনো সমস্যা বা দ্বন্দ্বের নিরসন এ পর্যন্ত আমরা দেখি নাই। তো এখন ক্রাইসিসটা বেসিকলি ট্রাস্টের, আস্থার সংকট এবং এক একজন রাজনীতির মার পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যদি কিন্তু তবে ইত্যাদি দিয়ে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো প্রকৃত বিষয়টা, অর্থাৎ একটি নির্বাচিত এবং অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের কাছে পাওয়ার ট্রান্সফারের ব্যাপারটা অস্পষ্টই থেকে যাচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কার যদি আগে নির্বাচন হয় বা যদি যথাসময়ে না হয়, এই রকম যে রেটরিক, এই রেটরিকগুলো আসলে মানুষের কাছে, সাধারণ মানুষ যারা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তাদের সামনে কোনো আস্থার জায়গা তৈরি করছে না। বরং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অস্থিরতা তৈরি হচ্ছে এবং সংলাপের ভেতর দিয়ে নানান শর্ত, অনেক ক্ষেত্রে ন্যায্য কারণে সে সমস্ত শর্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা অন্তর্বর্তী সরকারের কাছে কিছু শর্ত দিয়েছেন। যখনই শর্ত দেন তখনই কিন্তু শর্তের প্রেক্ষিতে আরও কিছু প্রশ্ন চলে আসে। সেটি হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন এবং তারা বলেছেন যে 3 উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়েই প্রমাণ হবে যে অন্তর্বর্তী সরকার আসলে কতটা নিরপেক্ষ। ফলে এটা একটা নতুন সংকটের জায়গা কিন্তু তৈরি করে। এখন বিরোধী দলের কারো কারো দাবি মেনে অন্তর্বর্তী সরকার যদি উপদেষ্টাদেরকে বদল করেন তাতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাতেই কি নির্বাচনের পথ পরিষ্কার হবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। আবার আমরা দেখতে পাচ্ছি এই দাবির বিপক্ষেও কিন্তু পলিটিক্যাল মতামত আছে, বিশেষ করে এনসিপি। তারা বলছে যে এর মধ্য দিয়ে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে, রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলছে এবং তারা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য তো সকলেরই আছে। রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কে আছে এখানে? অল স্টেক হোল্ডার তাদের নিজস্ব একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং সেই মতের পার্থক্য নিয়েই জুলাই অভ্যুত্থানে সবাই সামিল হয়েছিল। কিন্তু ন্যূনতম ঐক্যের যে জায়গাটি ছিল সেটি হলো বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণ এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর, এবং অবশ্যই নির্বাচনটি যাতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। এবং আমরা জানি যে বাংলাদেশে দীর্ঘকাল এদেশের গণতন্ত্রকামী মানুষ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছিল এবং আদালতের রায়ে সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আবার ফিরে এসেছে। এখন প্রশ্ন হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে লিগ্যাল ক্যারেক্টার আর এখন যে সরকারটি আছে তার ক্যারেক্টার হুবহু এক কিনা। এবং এর মধ্যে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যেমন একটা এখতিয়ার থাকে যেটা প্রধানত ফোকাস করে ইলেকশনকে, অন্যান্য কাজগুলো তারা রুটিন মাফিক করেন, বড় কোনো ডিসিশনের দিকে তারা যান না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট তারা অনেক মেজর পলিসি ডিসিশনের জায়গায় কিন্তু তারা অ্যাড্রেস করেছেন এবং যেটি নিয়ে ইতিমধ্যেই রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে। আমরা জানি করিডোর, বন্দর ইত্যাদি নিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন গরম। ফলে এরকম ধোঁয়াশা রেখে
বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়া বোধহয় সম্ভব হবে না। আসবো আপনার কাছে আলী নাসের খান, এনসিপি আসলে কি চায় একটু স্পষ্ট করবেন। সেটি হচ্ছে যে নির্বাচনের জায়গায় একটু স্পষ্ট কথা শুনতে চাই। আপনারা কি এই যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন তার মধ্যে নির্বাচন চান, নাকি বিচার সংস্কার শেষে নির্বাচন চান, নাকি স্থানীয় সরকার না করে জাতীয় নির্বাচন হবে না? অনেকগুলা বিষয় এসেছে। আবার নতুন একটা দাবি আসলো গতকালকে আপনারা যে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, যেখানে বলা হচ্ছে যে হাসিনার আমলে সব নির্বাচন বাতিল করতে হবে। হঠাৎ করে এই দাবি ব্যাকের সামনে এনসিপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। এনসিপি মনে করে যে সংস্কার, নির্বাচন এগুলো পরস্পর বিরোধী নয়, এবং যে গণহত্যার বিচার এবং যে মৌলিক সংস্কার আমরা যেটি বলছি এর সাথে এবং নির্বাচন সব মিলিয়ে আমরা মনে করছি গেলে প্যারালালি যাওয়া সম্ভব। এবং যে টাইম ফ্রেম দিয়েছে এর মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করা হয় তাহলে নির্বাচন হতে পারে। তার মধ্যে যদি বলছেন না, যদি বলছি এজন্যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্পষ্টতই বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং তারা যে মিনিমাম যে অঙ্গীকার, কারণ ধরেন এইটা হাসান তারিক ভাই খুব স্পষ্ট করে বলেছেন এটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইন নেচার, এবং এটাকে পুরোপুরি বিপ্লবী সরকার বলা যাচ্ছে না, কিন্তু এটি কিন্তু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে। এটা মেয়ের একটা পাওয়ার শিফটিং না যে একটা দল ক্ষমতায় ছিল একটা নতুন দল ক্ষমতায় এসছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা এমন নেচারে যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সমর্থন করেছে। ডক্টর ইউনূস যখন বললেন যে দায়িত্ব থেকে চলে যাবেন, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এটি বলেছে যে আপনি এভাবে চলে যেতে পারেন না, আপনার কিছু সুনির্দিষ্ট কাজ রয়েছে, এগুলো শেষ করে যাওয়া। কিন্তু যে অবিশ্বাস, একটা আস্থাহীনতা, এটি কেন হয়েছে? গত 16 বছরে যেহেতু সুষ্ঠু নির্বাচন হয়নি এবং বাংলাদেশের মৌলিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয় কিনা, তো আমাদের এই ধরনের কোনো হিস্ট্রি নাই। প্রত্যেকবার আমাদের আইদার কেয়ারটেকার গভর্নমেন্টের আশ্রয় নিতে হয়েছে, আর পূর্ববর্তী সময়ে মিলিটারি বিভিন্ন সময় টেক ওভার করেছে, মানে একটা হসপস অবস্থা। এবং বাংলাদেশের মানুষ এটিও জানে না, বা রাজনৈতিক দল এটিও জানে না যে নির্দিষ্ট করে কবে নির্বাচন হবে। এটা অনেক দিনের সমস্যা। তবে এই আস্থাহীনতার জায়গাটায় এত কিছুর পরও গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি গণমানুষও মনে করছে যে মিনিমাম একটা স্টেবিলিটির পরে নির্বাচন হওয়া সম্ভব। এবং আপনি যেটি বললেন যে এনসিপি কি চায়, আমরা যেহেতু বলেছি যে হাসিনা আমলের প্রত্যেকটি নির্বাচন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, এগুলোকে অবৈধ ঘোষণা করতে, তো ওই নির্বাচনই তো হয়নি। 14 থেকে শুরু করে 18-24-এ আপনারা 15-17 বছর নির্বাচন নিয়ে কিছু বলেছিলেন? জি, অভ্যুত্থানের আগে 15-17 বছর নির্বাচন নিয়ে কোনো কথা বলেছিলেন? আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা মাঠে ময়দানে কাজ করেছি, আমরা প্রত্যেককে নির্বাচনের জন্য বলেছি, কারণ আমরা তো ভোট দিতে পারিনি। এদেশের অধিকাংশ মানুষ জানে যে আপনি কখন কথা বলেছিলেন আগের কোনো বিষয়ে। এনসিপির জন্ম হয়নি, শুধু নতুন জন্ম হয়েছে। দেখুন, এনসিপির জন্ম হয়নি, কিন্তু এই মানুষগুলো তো বাংলাদেশে ছিলেন, কারো না কারো বয়স 18-এর উপরে ছিল, তারা রাজনীতিতে সক্রিয় ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, এবং এখন যারা যুক্ত হচ্ছেন এনসিপিতে সিনিয়র সিটিজেনরা যুক্ত হচ্ছেন। তো ভোটাধিকারের ব্যাপারে প্রত্যেকে বলেছেন। দেখুন, এই দায়টা এনসিপির উপর দেওয়া উচিত না যে এনসিপি নির্বাচন চান। আমরা নির্বাচনের পক্ষে দায় আমি বলছি না, আমি প্রশ্ন তুলছি কারণ অনেকে মনে করছে যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান দল বিএনপি তারা বলছে যে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, এবং বলা হচ্ছে যে এনসিপি মার্কা সরকার। দেখুন, আমি একটু স্পষ্ট করছি এই ব্যাপারে যে ছাত্র উপদেষ্টা 2 জন রয়েছেন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, তারা এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি না, এটা খুবই স্পষ্ট। এবং এটি মনে রাখতে হবে গণ অভ্যুত্থানের কারণে এই সরকারের বৈধতা তৈরি হয়েছে। এটাকে কেউ বিশ্বাস করছে? ধরেন যেটা বলছেন, অবশ্যই বিশ্বাস করছে। আপনি জনজরিপে যেতে পারেন। এখন দেখুন যে আমরা মতামত তৈরি করি একটা দেশে, আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশ বলবো না, যে উন্নয়নশীল একটা দেশে মুষ্টিমেয় মানুষ। এই ক্ষেত্রে আমরা ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্যের কথা যদি বলি, সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামোগুলো তো অনেক বেশি উন্নত। না, আমি একটু ধরেন এই 9 মাস যে টাইম গেল, এই 9 মাস তো তাদের পদত্যাগ কেউ চায়নি, চেয়েছে, এখন কেন চাচ্ছে বলে মনে হয়? কোন লজিক আপনারা খুঁজে পান? না, দেখুন, রাজনৈতিক দলগুলো তো খুব সুস্পষ্টভাবে চাচ্ছে নির্বাচন হোক। এখন বিএনপি, জামাত সহ অন্যরা তারা তো চাবেনি একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতাসীন এবং দেশ পরিচালনা করে, খুব বৈধ চাওয়া। যে রোডম্যাপটি দেওয়া হচ্ছে সুস্পষ্ট, যেহেতু কোনো ডেডলাইন নাই যে অমুক দিনে নির্বাচন হবে, সেক্ষেত্রে এই সরকারকে রেসপন্সিবল করা, চাপের মধ্যে রাখা তো অবশ্যই রাজনৈতিক দলের কর্তব্য। তো ধরেন আমরা যদি নির্বাচন চাপ হিসেবে দেখছেন আপনি, যে আমি অবশ্যই চাপ হিসেবে, এবং এটাই ডেমোক্রেটিক, আমি মনে করছি এটা গণতান্ত্রিক চাপ। রাজনৈতিক দল কি এই আশায় বসে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অসীম সময়ের জন্য থাকবে, কোনো এক সময় নির্বাচন হবে? রাজনৈতিক দল রেগুলার অ্যাক্টিভিটিস করবে, অন্তর্বর্তীকালীন সমালোচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারও তো কোনো ধরনের ভুল পদক্ষেপ নিতে পারেন।
তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা তো এই সময় থেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য যে কোনো ইস্যুতে আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবে, এবং আমি সুস্পষ্টভাবে বলছি এনসিপি নির্বাচন সংস্কার, গণহত্যার বিচার এবং গণপরিষদ নির্বাচন প্রত্যেকটি আমরা প্যারালালি প্রত্যাশা করছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। বিএনপির স্পেসিফিক দাবি ছিল গতকাল, একটা হচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ, একই সঙ্গে ইশরাকের বিষয়ে আমরা যতটা জানো লিখিত যে বক্তব্য দিচ্ছে সেখানে ইশরাকের শপথ পড়ানোর আশা করে বিএনপি এই সময়ের মধ্যে, পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্তর্বর্তী সরকার কতটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরুন কেন গুরুত্ব দিচ্ছে না সেটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। ধরুন এই যে গত 3 দিন আগে সম্ভবত যে ডক্টর ইউনূসের যে প্ল্যান, যে নাটকটি ছিল যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, শুরুতে আমরা মনে করেছিলাম যে এটা খুব সিরিয়াস হয়তো ইস্যু, কিন্তু পরবর্তীতে আমরা ঘটনা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনার কাছে মনে হবে ইট ওয়াজ প্ল্যান্ড ড্রামা। দেখুন, ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি একটি সংকটের মধ্যে পড়েছেন, যে মূলত সংকটের জন্য যে মূল দায়ী তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। বলছেন কেন তিনি একটা মনোভাব পোষণ করেছেন, সেটা খবরটা বাইরে এসেছে। রাইট, এখন হচ্ছে ধরুন উনি সংকটে পড়েছেন। আপনি দেখেন মানে এতদিন আমরা বলে আসছিলাম যে সরকারের একটা পার্টি বা একটা অংশ ইলেকশন চায় না, এবং তাদের নিজ পক্ষ থেকে তারা বলছিল যে তারা ইউনূসকে 4 থেকে 5 বছর ক্ষমতা রাখতে চায়, বা তাদেরও এই ধরনের অভিপ্রায় রয়েছিল। এটা আমরা একটা অংশের মনে করতাম, কিন্তু গত 2 দিনের ঘটনা এটা পুরোপুরি স্পষ্ট যে সেটা হচ্ছে কি ডক্টর ইউনূসই আসলে এটার মূল প্রবক্তা, এবং তিনি নিজ থেকে আসলে দীর্ঘমেয়াদী ক্ষমতায় কিংবা আমৃত্যু ক্ষমতার সেই শি জিনপিং এর মতো যিনি নিজেকে আমৃত্যু প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, হয়তো তিনিও নিজে আমৃত্যু কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি থাকতে চান। কেন মনে হচ্ছে আপনাকে বলে এবারে ধরুন উনি একটা সংকটের মধ্যে পড়েছেন। উনি সংকটে পড়তে পারেন যেহেতু ধরুন আমাদের ফেসিবাদের পতনের পর ফেসিবাদ এবং আমাদের যে বহির্বিশ্বের যে প্রতিবেশী শক্তিগুলো তারা অনেক ধরনের নাড়াচাড়া করছে, তারা বাংলাদেশকে আনস্টেবল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আপনি যদি ইন্ডিয়ান মিডিয়াগুলোর কথা বলেন, তো ধরুন তিনি একটা সংকটে পড়েছেন, সংকটে পড়াটা মানে পড়াটাই কথা। ধরুন হচ্ছে যে একটা ডিজাস্টারের মধ্যে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, প্রতিদিন মব ভায়োলেন্স, যে মব ভায়োলেন্সটাও কৃত্রিমভাবে তৈরি, কিংবা আবার ধরেন আপনি যদি লক্ষ্য করে থাকেন যে উনি যেটা বলছিলেন, ডক্টর ইউনূস নিজে বলছিলেন যে এত দাবি দেওয়া আমি কীভাবে সামলাবো, প্রতিদিন রাস্তা দখল করা, দাবি দেওয়া করা, তো এই মুহূর্তে তিনি সংকটে পড়তে পারেন। এখন আপনি দেখেন উনি সংকটে পড়তে পারেন, তো সংকটে পড়লে তো উনি দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে তিনি ডাকার কথা বলছেন, তো এটা পরের দিন ইনস্ট্যান্ট তিনি যখন পদের কথা আমরা কাছ থেকে শুনছি, বিবিসি বাংলাতে মিস্টার নাহিদ ইসলাম যখন সাক্ষাৎকার দিয়েছেন তার মুখ থেকে তো আমরা শুনেছি তিনি পদত্যাগ করার চিন্তা করছেন, তিনি শপথ রেডি করেছেন বা পদত্যাগপত্র ঘোষণা রেডি করেছেন, বিটিভিকে রেডি থাকার কথা বলছিলেন। তো ধরুন তিনি তো প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ডাকতে পারতেন, প্রত্যেকটা দলের প্রধানকে ডাকতে পারতেন, তিনি সবাইকে না ডেকে কাকে ডেকেছেন? তিনি নাহিদ ইসলামকে ডেকেছেন। যে নাহিদ ইসলামের দলকে ডেকেছেন, নাহিদ ইসলাম গিয়েছেন দেখা করতে, হোয়াট এভার যাই হোক। তো একই দিনে মানবজীবনের রিপোর্টে এসেছে 4 বা 5 দিন থেকে বিএনপি এবং জামাত তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের জন্য শিডিউল পাচ্ছে না। এটা প্রকাশিত নিউজ, এটা আমার কথা না, প্রকাশিত নিউজ, আপনাদের মিডিয়াতে বলেছেন বিএনপি 6 দিন প্রকাশিত নিউজ এটা। তো সেই জায়গা থেকে ধরুন আপনার তিনি শুধুমাত্র নাহিদ ইসলামকে ডাকলেন, নাহিদ ইসলামে অ্যাড্রেস করলেন। এখন যে নাহিদ ইসলাম তিনি গণঅভ্যুত্থানের মূল পোস্টার বয় আমাদের, তিনি বের হয়ে পদত্যাগ করে তিনি একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছেন, যার পলিটিক্যাল পার্টিটা এখন নিবন্ধন না। তিনি কেন শুধুমাত্র নাহিদ ইসলামকে ডাকলেন? তার বাকি স্টেক হোল্ডারদের কোথায়? নাহিদ ইসলামকে এই সমস্যা সমাধানের জন্য একমাত্র লোক, বাংলাদেশকে আর কোনো লোক নাই। তো সুতরাং এই সমস্যা, এই ধোঁয়াশাগুলো যে সরকার কেন তৈরি করছে আমি জানি না। পরবর্তী প্রশ্নে আসি, আপনার পার্টি আসি। ধরুন হচ্ছে কি আপনার গতকাল যে মিটিংটি করেছে, আজকে অনেক পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেছে, গতকাল 3 পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেছে। আপনি দেখুন বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে যতজন সেখানে অংশগ্রহণ নিয়েছে, সেখানে ধরুন মানে যাকে নিয়ে বিএনপির অভিযোগ যে 3 জনের উপর মানে পদত্যাগ চেয়েছেন, তো সেই 3 জনের একজন জনাব আসিফ মাহমুদ সজীব বইকে আপনি পাশে রেখে আপনি বিএনপির সাথে মিটিং করছেন, তার মানে আপনি বিএনপিকে বোঝাচ্ছেন যে তুমি যাই বলো না কেন তোমাকে আমি গুরুত্ব দিতে চাই না। এটা তো আপনি তো প্রমাণটা বুঝলেন, তাই না? এটা পাস বোঝার জন্য তার অন্য কিছু আপনি যেতে হয় না। ধরুন আপনার বিএনপি তো তারে পদত্যাগ চাইছে, তাকে রাখার কি দরকার? আমি ধরলাম বিএনপি পদত্যাগও চাইলো না তার। এখন আসিফ মাহমুদকে এখানে রাখার তো আমি কোনো যুক্তি করে দেখি না, কারণ আপনার সাথে একজন ইন্টিরিয়াম প্রধানের সাথে একদম পলিটিক্যাল পার্টির কি 1-to-1 কথাবার্তা হবে, কি নেগোশিয়েশন হবে, এটা একেবারেই সিক্রেট, একেবারে কনফিডেন্সিয়াল। তারপর আবার দেখেন তারা ভিতরে কি কথা বলছেন, কার সাথে কথা বলছেন, এগুলোর ফুটেজ কিভাবে বাইরে আসে। আমি দেখলাম যে ফেসবুকে কয়েকজনে ফেসবুকে পোস্ট করছেন। তারপর আরো দেখেন আপনি আমাদের মানে দরবার হলে সেনাপ্রধান কি কথা বলছেন, আইএসপি এর বক্তব্যের বাইরে এগুলো কিভাবে বাইরে আসে। তারপরে আমাদের এই সরকারের বেশিরভাগ সিদ্ধান্ত আমরা দেখছি যে ফেসবুক কেন্দ্রিক, আমরা ফেসবুকে তারা প্রেস সচিব এগুলোকে রিলিজ করছেন। তো ধরুন আপনি এই সরকারের মানে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের এই পলিটিক্যাল অ্যাকোমোডেশন, আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, প্রত্যেকটা পার্টির ভিতরে ইন্টারনাল সংস্কার চাচ্ছি, রাষ্ট্রের সংস্কার চাচ্ছি, তা আমরা তো বেসিক এই জায়গাগুলোতে আমরা ভুল করতেছি বারবার।
তারপর আপনি দেখেন এই আপনি যে বলছেন মতৈক্যটা কেন তৈরি হচ্ছে এবং এই সরকার কেন ইলেকশনটাকে প্রলম্বিত করতে যাচ্ছে, এবং যখন দেখলো যে সরকার করিডোর নিয়ে মানে আর সরকার খুব বেশি দূর এগোতে পারলো না, এবং করিডোর ইস্যুতে ধরুন সেনাবাহিনী যখন স্টেক নেওয়ার কারণে এটা প্রায় মীমাংসিত হয়ে গেল এবং সরকার এক প্রকার বাধ্য হলো যে করিডোর না দেওয়ার কারণে, তারপরে দেখুন সরকারের এই নতুন যে নাটকটি শুরু হয়েছে এবং এই নাটকটির খুব বেশি আমি মনে করি যে বিএনপি সরকার অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো গিয়েছে সেখানে খুব বেশি সুরা হয় নাই এবং আলটিমেটলি তাদেরকে অপমানিত করা হয়েছে, এবং এই অপমানের কারণে আমরা মনে করি যে সামনে ঐক্য তো দূরের কথা, সংকট আরো বেশি দূরে হবে। আমি শেষ করছি, সেটা হচ্ছে ধরুন আমাদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের রাষ্ট্রের যে মূল স্টেক হোল্ডার যদি আপনি ধরেন, আমাদের 3টি স্টেক হোল্ডারকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন এই 3 উপদেষ্টার পদত্যাগ যদি না হয় বিএনপি কি করবে, ধারণা করতে পারেন কিছু? এখন এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি এটার পদত্যাগ করাটা তো আমি মনে করি যৌক্তিক মনে করি, কারণ হচ্ছে কি তারা পলিটিক্যাল পার্টি গঠন করেছে, এখন পলিটিক্যাল পার্টি গঠন করে আপনি তো সরকার থাকতে পারেন না। ভাই যেটা বলছে তারা গণঅভ্যুত্থান, আমি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি আপনি যদি এখন বলেন যে শেখ রেহানা, তারপর হচ্ছে পুতুল, জয়, এরা আওয়ামী লীগের কেউ না, এটা আওয়ামী লীগের পোস্টে ছিল না, আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগের কেউ? আমি যদি বলি যে আওয়ামী লীগের কেউ, আপনি আমার কথা বিশ্বাস করবেন? এখন আপনি যদি সেম কথা যদি বলেন যে আসিফ এবং মাহফুজ এরা মানে এই এনসিবির কেউ না, এটাকে আপনি বিশ্বাস হবে? আপনি বলেন আপনি বিশ্বাস করেন পার্সোনালি? না, তারা তো এই দলের সাথে অন্তর্ভুক্ত হয় না এই দলে, তারা বলেছে তাই, এবং তারা তো এই অভ্যুত্থান শক্তি, তারা তাদের প্রতিনিধি না, এবং তাদের একজনে তো বের হয়ে তারা তো গণতান্ত্রিক ছাত্র শক্তিতে ছিল। তারপর আপনি দেখেন তারা এই নাহিদ তো এখান থেকে বের হয়ে আপনার পলিটিক্যাল পার্টি গঠন করেছে, তো আপনি ধরেন তাদের তো আমি মনে করি না যে তারা এখন সরকার থাকা জরুরি, এবং বিএনপির চাওয়াটা আমি যৌক্তিক মনে করি। এবং আপনি যেটা বলছেন বিএনপি যদি না চায়, সরকার যদি না চায় তাহলে কি হবে? এখন না হলে ধরুন সরকারের সাথে দূরত্ব আরো তৈরি হবে, এটা খুব স্পষ্ট। কারণ হচ্ছে কি আপনি তো বিএনপিকে হেল্প করছেন না, আপনি তো মানে আপনার যতগুলো মেকানিজম সেই মেকানিজমগুলো কি বিএনপিকে ম্যানেজ করা, বিএনপিকে আউট করা, তাই তো? তাই তো মনে হচ্ছে। আপনি দেখেন বিএনপির কোনো কথা তো তারা গুরুত্ব দিচ্ছে না। আপনি দেখেন সেম ইস্যুতে আপনার যদি কোনো প্রশ্ন ওঠে নাই, জনাব সাদাত হোসেনকে আপনি চট্টগ্রামে মেয়র করা হয়েছে, যখন ইশরাক হোসেন আসলো তখন আপনি তা কেন প্রশ্ন তুললেন? যেখানে আদালতের রায় ঘোষণা হয়েছে আপনি কেন প্রশ্ন তুললেন? ওখানে তো আপনি কোনো প্রশ্ন তুলেন নাই। কারণ হচ্ছে কি মুদ্রা কথা হচ্ছে কি আপনি চাচ্ছেন যে ইশরাক হোসেন যদি মেয়র হয়ে যায় তাহলে ঢাকার নিয়ন্ত্রণ বিএনপির হাতে চলে যাবে, এবং আপনি জানেন ঢাকার নিয়ন্ত্রণ নিলে যে আপনার তখন আন্দোলনটা চড়া হবে এবং বিএনপি ওপেনলি মাঠে নেমে যাবে, তখন আপনি ইলেকশন না দিতে পারবেন না। সেম কাজটা হাসিনা করেছিল, হাসিনা বিএনপিকে ঢাকার কন্ট্রোল দিতে দেয়নি। জি, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, জনতন্ত্র গণতন্ত্রের কিছু মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে যে বৈঠক হয়েছে সেখানে দলগুলোর পক্ষ থেকে নানা বিষয় তুলে ধরা হয়েছে। বলেছে যে অভ্যুত্থানের সকল পক্ষকে একই সঙ্গে সেনাবাহিনীকে আস্থায় আনার জন্য তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নির্বাচন যদি বেশি বিলম্বিত হয় সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হবে, প্রয়োজনীয় সংস্কার শেষে পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, না হলে প্রধান উপদেষ্টার যে সময়সীমা তার মধ্যে নির্বাচন দিতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তারপরে ওই সংকট দেখেন কিনা সামনের দিনে, মানে বিশেষ করে যেটি বলছিলেন যে বিএনপির সঙ্গে যে বিরোধের জায়গাটা, বিএনপির যে দাবি সেগুলো আসলে মানা না হলে সামনে সংকট আরও বাড়বে, এবং বিএনপিকে নাকি গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিএনপি তো স্পষ্ট করে বলেছে যে তারা কি চায়, এবং আমার ধারণা আজকে আরও স্পষ্ট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে, তার মানে এসে ডাবল প্রেশার। তো এই ডাবল প্রেশারের মধ্যে থেকে ইন্টারিম গভর্নমেন্টের সামনে এই চ্যালেঞ্জ চলে এসেছে কিন্তু, এবং এই চ্যালেঞ্জের জবাব তাদেরকে এই 2-1 দিনের মধ্যেই দিতে হবে। যদি না দেয় এটা তখন বিএনপির তার রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। এবং আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের সামনে এখন যে চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে, কারণ তারা যেই কথা মাঠে নিয়ে এসেছে সেই কথা তারা যদি এস্টাবলিশ না করতে পারে তাদের কর্মী সমর্থকদের কাছে তাদের কিন্তু আর বেস থাকে না। তো এই যে একটা আমি বলবো যে একটা টাগ অফ ওয়ার, মানে একদম মুখোমুখি অবস্থানে কিন্তু চলে যায়, এবং একটা আন্দোলনের বড় একটা স্টেক হোল্ডার যখন সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যায় কার্যত, আমরা পলিটিক্যাল ভদ্রতার জন্য যতই প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করি, ময়দানে মাইকের সামনে কি বলছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঢাকার মেয়র নিয়ে যেটা হয়ে গেল ঢাকা শহরে, সেটা কি বার্তা দিচ্ছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের জনজীবন প্রায় অচল হয়ে গিয়েছে, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অলরেডি আন্দোলনে, এবং সেখানে যে আইন হয়েছে সে আইন আমরা আশা করেছিলাম যে অভ্যুত্থানের পরে 2018-র আইন বদল হয়ে 2024-এর আইন হবে, কিন্তু সে ফেরত যাচ্ছে 79 সালের আইনের দিকে। তো আমরা শুনেছি ভূত নাকি উল্টা দিকে হাঁটে, তো এখন দেখছি যে অন্তর্বর্তী সরকারের পিছনের দিকে হাঁটছে। কথা ছিল সামনের দিকে হাঁটার, সংস্কারের জাহাজ সামনের দিকে হাঁটছে না, বন্দর চলে যাচ্ছে এক অনিশ্চয়তার মধ্যে। এবং
নির্বাচনও কিন্তু সামনের দিকে হাঁটছে না, কারণ নির্বাচন এক দোলাচলের মধ্যে। ফলে তারেক রহমান যখন বলছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে, ইটস এ স্ট্রং কন্ডিশন, এবং যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে তিনি কি বলবেন, এই প্রশ্ন কিন্তু তার সামনে এটা কি মানে রাজনৈতিক কৌশল বলে মনে হয়? ধরেন প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম দিয়েছেন তার বাইরে যাতে না যায়। দেখেন আমাদের সময়টা আসলে 6 মাস এদিক ওদিক, আমাদের দেশে খুব বড় সময় কিনা। আমাদের দেশে 100% স্যাটিসফ্যাকশন আপনি সব পলিটিক্যাল পার্টির কাছ থেকে পাবেন না, এটাই বাস্তবতা। পৃথিবীতে কোনো সরকার সেটি পারে না। আপনাকে এখানে ডেমোক্রেসির স্পিরিট দিয়ে চলতে হবে। মেজর পলিটিক্যাল পার্টিসগুলো কি চায় সেটাকে আমলে নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারত। বক্তব্য একেবারে পরিষ্কার। আলী নাসের খান, ধরেন এনসিপি তো বড় স্টেক হোল্ডার অভ্যুত্থানের, আপনাদের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষ, আপনারা সারা দেশেও ঘুরছেন। বিএনপি, জামাত বড় স্টেক হোল্ডার, মানে এই তিনটাকে কি সরকার অ্যাকোমোডেট করতে পারছে? ধরেন ঐক্যের জায়গায় আমরা যে বিভিন্ন বিরোধ দেখছি, সামনে কি আসলেই রাকিব যেটি বলছিলেন যে সংঘাত দেখছেন তিনি, দেখুন সমান গুরুত্ব সরকার দিচ্ছে কিনা, নাকি আপনারা একটু প্রিভিলেজ পাচ্ছেন? না, এখানে প্রিভিলেজের ইস্যু না। এখানে প্রত্যেক দল যেমন বলেছে তাদের সরকার, আমরা দেখতে পেয়েছি পার্টিসিপেশনটাও তেমন। সুযোগ সুবিধা বা অন্যান্য যেটি বলেন, সুযোগ সুবিধা এই অর্থে বলছি, হাসিনা আমলের চেয়ে মানুষও যেমন ভালো আছে, রাজনৈতিক দলগুলো তাদের যে কার্যক্রম সে স্বাভাবিকভাবে করতে পারছে। জামাতের অফিসে তালা নাই, নয়াপল্টনে তালা নাই, এবং তরুণরা রাজনীতির মতামত তৈরি করতে পারছে। এবং বড় ধরনের সংঘাত কিন্তু কোনো আন্তদলীয় কোনো সংঘাত ওইভাবে হয় নাই। ঢাকার রাজপথে বা বাইরে খুব বড় ধরনের লার্জ স্কেলের সংঘাত বা এটা যে শত্রুতাপূর্ণ সম্পর্ক এমনটা আমরা দেখিনি। এই যে একটা সমঝোতা, পরিমিতি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টেনশন তো অবশ্যই আছে, সে টেনশনটা নির্বাচন ঘিরে, কারণ অবিশ্বাস তো গত 16 বছরে ব্যাপকভাবে চর্চা হয়েছে, এখনো আছে। আর অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছে যে আমরা ডিফারেন্ট প্রফেশনে ছিলাম, আমরা এখানে এসেছি বিশেষ একটা প্রয়োজনে দায়িত্ব পালন করতে, আমরা দায়িত্ব পালন শেষে চলে যাবো। আমি ডক্টর ইউনূসের কথা বলছি, এবং তারাও এটাই বলছেন যে তারা পেশাদার রাজনীতিবিদ নন। তো এই গভর্নমেন্টটা টিকে আছে মূলত রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাধারণ মানুষের সমর্থনের মধ্য দিয়ে। তো ইনফিনিট টাইমের জন্য তো এই গভর্নমেন্ট কোনোভাবেই থাকতে পারে না। এটা তরুণরাও প্রত্যাশা করে না, বিএনপি, জামাত, বামজোট বা কেউই প্রত্যাশা করে না। তো যেটি বলেছে ডেডলাইনের ব্যাপারে, সেটি যদি ডিসেম্বর বা জুন, এজন্য বলছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলছে, রাজনৈতিক দলগুলো বলছে যেটা সুস্পষ্ট করা প্রয়োজন, তবে এর মধ্যেই অনেক মৌলিক কাজগুলো করে ফেলা সম্ভব। তো আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে আমরা নিজেরা একটা কনসেনসাসের মধ্যে আসি, যেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্যের কমিশন। এর মধ্য দিয়ে আমরা যদি কিছু মৌলিক সংস্কার করে ফেলতে পারি, নির্দিষ্ট একটা তারিখ ঘোষিত হয়, তাহলে কিন্তু এটা ফয়সালা হয়ে যায়। আরেকটা ব্যাপার এখানে নিয়ে আসতে চাই, যেহেতু অনেক বেশি টেনশন বাড়ছে যে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ, ছাত্র উপদেষ্টা, একজন উপদেষ্টা যিনি নিরাপত্তা বিষয় খলিলুর রহমান, একটা জিনিস দেখুন, ডক্টর ইউনূস কিন্তু শুরুতে বলেছেন যে তাকে ছাত্ররা নিয়োগ করেছেন। তো গণ অভ্যুত্থানে ছাত্রদের যেহেতু বড় ধরনের পার্টিসিপেশন ছিল, তাদের প্রতিনিধি হিসেবে কিন্তু 2 জন ছাত্র উপদেষ্টা আছেন। এখন ধরেন তারা নেমে গেলেন, নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করলেন, ডক্টর ইউনূস সভাপতি পদত্যাগ করবেন। দেখুন, এটা আপনাকে একটা গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে বা বিশেষ সিচুয়েশন নিরিখে বিবেচনা করতে হবে। আমি আরেকটা জিনিস এর মধ্যে আনছি, ধরুন 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনের আগে যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তখন তিনি কিন্তু গভর্নমেন্টে থাকবেন না। তখন নির্বাচনকালীন যে সরকারটি থাকবে বা অন্তর্বর্তীকালীন সরকার, তিনি নির্বাচন পরিচালনা করবেন। ধরেন এই যে একটা প্রশ্ন কথা বললেন, ধরেন আপনি পুরো সময়টা সরকারের সঙ্গে থাকলেন, ইলেকশনের আগে এনসিপি তে যোগ দিলেন, সেটা কি লজিক্যাল? না, এনসিপি তে যোগ দিবে এই ধরনের কথা কি কোথাও কোনো বক্তব্য দিয়েছেন? এনসিপি তে না, বলেছে যে আসিফ মোহাম্মদ সজীব, আমার যেখানে লাভ হবে আমি সেই দলে যাব। না, পারসেপশন তিনি বলেছেন, তিনি নাও যোগ দিতেও না বলেছেন, আমার যেখানে নাও পারেন, জি, যোগ দিতে নাও পারেন। তবে এই যে ধরেন আমি তরুণদের একটা রাজনৈতিক দলের বিকাশ হচ্ছে, অন্যান্য জায়গা থেকে যে ধরনের আক্রোশের শিকার আমরা হচ্ছি, আমাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করা, এটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমি এই জন্য বলবো, একটি পতিত হয়েছে একটি দল, একটা বড় দল ছিল, গণহত্যা এবং গুম খুনের সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হবার জন্য, ভোটের সংস্কৃতি নষ্ট করবার জন্য এই যে স্পেস, সেখানে তো আপনি একজন ছাপোষা জাতীয় পার্টির মতো কোনো বিরোধী দল রাখবেন না, সেখানে একটা রিয়েল বিরোধী দল পার্লামেন্টে যেতে হবে। ধরেন বিএনপি ক্ষমতায় গেল, তো আপনি একটি শক্তিশালী বিরোধী দল সেখানে প্রত্যাশা করবেন না, ডিফারেন্ট ভয়েস প্রত্যাশা করবেন না। বিএনপির প্রতি আমি একটা উদার আহ্বান জানাবো, আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় চলে গিয়েছেন, আপনারা বলছেন ই করলে ভেসে যাবে, অমুকের পানিতে স্রোতে ভেসে যাবে, এই যে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে, এই যে তরুণদের অপমানিত করা, এটি না করে বরঞ্চ দায়িত্বশীল ভূমিকাটা বিএনপির ডাকা উচিত। আমি যেমন প্রশ্ন করি, বিএনপি কবার জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য নিজ উদ্যোগে অন্যান্য দলের সাথে, এমনকি তরুণদের প্রতিষ্ঠিত দলের সাথে যোগাযোগ করেছে? আমরা বারবার দেখেছি এক এক ধরনের এক এক কথা বলেন,
তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেন এবং ভাবখানে এমন যে তারা ক্ষমতায় বসে গিয়েছেন। এবং গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করার ক্ষেত্রে এখন তাদের নেতা নেত্রীদের যে বক্তব্য, যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, শনিরাট্টা স্বাধীন করেছেন, তারেক রহমানের নেতৃত্বে সবাই নেমে পড়েছে, অথচ প্রত্যেকের বক্তব্য ছিল যে আমরা সবাই মিলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সবাই মিলে মানুষের মুক্তি আনয়ন করেছি এবং এই অভ্যুত্থান উত্তর দেশটা আমরা সবাই মিলে গঠন করব। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, দেখুন আমি শেষ করছি, আমি 10 সেকেন্ডে শেষ করছি। এক্ষেত্রে শুধু হাসিনার পতন ঘটে নাই, দিল্লির আধিপত্যবাদের কিন্তু অবসান ঘটেছে। সিকিউরিটি রিস্ক এবং এই যে আমাদের আঞ্চলিক রাজনীতি সব মিলে এই ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত রাখতে হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অনেক ধন্যবাদ। রাকিব, একটু জানতে চাই যে সামনে আপনি সংঘাতের কথা বলছিলেন, এখন পর্যন্ত যে বাস্তবতা দেখছেন সবাই তো মোটামুটি সংযত আচরণ করছে। জি, সংযত আচরণ করছে, কারণ হচ্ছে কি ডক্টর ইউনূস সবাইকে যখন ডেকে কথা বলছেন, কিন্তু আমরা আশা করছিলাম যে অন্তত ওনার এই বৈঠকের পর আমরা একটা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ পাবো। ধরুন উনি ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, ডিসেম্বর বা জুন যাই বলুক না কেন, ধরুন এটাতে কিন্তু কোনো দল অত বেশি আপত্তি জানায়নি, কিন্তু উনি যদি বলতো যে আমি অমুক তারিখে ইলেকশন হবে, অমুক মাসের অমুক তারিখে আমি তফসিল ঘোষণা করবো বা কিছু একটা করতো, তাহলে আমার মনে হয় যে সকল ধোঁয়াশা কেটে যেত। কিন্তু ধরেন উনি এ ধরনের কোনো কিছু তো করেন নাই, বরং দেখুন উনি মন খারাপ করেছিলেন, উনি আজকে হাসছেন, তো ওনার মধ্যে সেই প্রফুল্লতা আমরা দেখতে পাচ্ছি। এটা খুব ভালো যে উনি অভিমান ভেঙে তিনি অন্তত আবার দায়িত্ব নিতে যাচ্ছেন, কারণ উনি একজন নাবিক ছিলেন, তো সেই নাবিক তো সে উত্তাল ঢেউয়ের মাঝে জাহাজকে ফেলে যেতে পারে না। তো সুতরাং এটাকে আমরা সাধুবাদ জানাই ওনার, কিন্তু তারপরেও দেখুন ওনার মধ্যে অন্তত আমরা সেই সদিচ্ছাটা আশা করেছিলাম বা অন্যান্য পলিটিক্যাল পার্টিরও আশা করেছিল, কিন্তু সেটা আমরা খুব দেখতে পাই না। আর যে জিনিসটা আপনি বলছেন সংঘাতের কথা, ধরুন এখানে একটি গোষ্ঠী একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। দেখুন আমাদের বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে যে আমাদের মূল যে স্টেক হোল্ডার, ধরুন আপনি যদি সেনাবাহিনী একটা অন্যতম স্টেক হোল্ডার, সেকেন্ড নম্বর হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি বিএনপি, জামাত সবার কথাই বলছি, 3 নম্বর হচ্ছে জনগণ। এখন আপনি দেখেন মানে এই যে সেনাবাহিনী নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনার পছন্দ অপছন্দ ভালো লাগা অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি সরাসরি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি কারা করলো? এই সরকারই তো করলো। তারপর আপনি দেখেন এই যে এই সরকারের কাজ ছিল কি, সরকারের কাজকে, রাষ্ট্রের কাজ হচ্ছে কি আমার আপনার মাঝে বিরোধকে মিনিমাইজ করা, নট ম্যাক্সিমাইজ করা। কিন্তু আমরা দেখবেন নানা কাজে দেখবেন সরকার কিন্তু নানা ধরনের মপকে উস্কে দিচ্ছে। তো সুতরাং এগুলো তো রাষ্ট্রের কাজ না, সরকারের কাজ না। তারপর আপনি দেখেন এই যে আমাদের এই যে পার্টিগুলোর কথা বলছি বা যে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করা, সরকার তো সেটা করতে পারেনি না, এটা তো প্রচন্ড পরিমাণে সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতার সাথে আর ধরুন যখন তারা মানে এগিয়ে আসলো তখন সরকার খুব বেশি কোঅপারেটিভ ওয়েলকাম আমরা দেখছি না। কালকে যদি উনি ঘোষণা দিয়ে ফেলতেন তাহলে আমার মনে হয় যে অর্ধেক সমস্যা এখানে সলভ হয়ে যেত, কিন্তু সেটা উনি করতে পারেন। বিরতির পরে নিশ্চয়ই আবার আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতি। দর্শক, আবারও স্বাগত গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। হাসান তারেক চৌধুরী, আজকে তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের বাইরে নির্বাচন যাবে না, জুনের পরে একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা। তারপরেও মানে সংশয়ের জায়গা কোথায় দেখেন? মানে এটার উপরে কেন আস্থা রাখতে পারছে না? আস্থা হলো আচরণের কারণে। কারণ যে আচরণ করার কথা ছিল এই অভ্যুত্থান পরবর্তী সরকারের, সে আচরণ দেখতে পাচ্ছি না আমরা সেই পুরনো কায়দায় এপিএসদের দুর্নীতি দেখছি, ইতিমধ্যেই সেগুলো চলে আসছে। আমরা অভ্যুত্থানের যোদ্ধাদের বিষপান দেখতে পাচ্ছি, তাদের হতাশার জায়গা থেকে তারা বিষপান করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সংস্কারের জাহাজ থেমে গেছে এবং সংস্কার কার্যত কেতাবে রয়ে গেছে, কাজ চলতেছে, সংস্কারের তো কেতাবেই রয়েছে। সংস্কারের যে আপনি যদি স্প্রেডশিট গুলো দেখেন, এটা বাস্তবায়নের যে মেথড দেওয়া হয়েছে এটা সোনার পাথর বাটি। ফলে গোটা ব্যাপারটাই একটা অনিশ্চয়তা। এত বড় অনিশ্চয়তার মধ্যে কোনো সরকার চলতে পারে না এবং সরকার এই কারণে বলতে বাধ্য হয়েছে আমার ধারণা যে আমরা সব প্রকাশ করে দেব। জাতি জানতে চায় যে কি কথা তারা প্রকাশ করতে চান এবং যেটি প্রকাশ করলে যার জবাব ন্যাচারালি পলিটিক্যাল পার্টিগুলো দিবে। ফলে এই যে একটা পলিটিক্যাল থ্রেট দুই দিক থেকে আছে, যেটা আমি আগে বলেছি। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে হতে হবে, আর তারা বলেছে আমরা সব প্রকাশ করে দেব। এই যে প্রকাশ করে দেওয়ার, গুমর ফাঁস করে দেওয়ার যে ব্যাপারটি, সেটি জাতি জানতে চায় এবং সেটি না জানা পর্যন্ত ধোঁয়াশা কাটবে না। জি, অনেক ধন্যবাদ। আলিনা সরকার, অনিশ্চয়তা আপনি দেখেন কিনা? অনিশ্চয়তা তো নিশ্চয়ই আছে, তবে অনিশ্চয়তা থেকে বের হতে হবে। দেখুন, আমরা যদি প্রত্যেক জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকায় না থাকি, সেটি জনপ্রশাসন থেকে শুরু করে গভর্নমেন্টের তরফ থেকে পলিটিক্যাল পার্টি, মিলিটারি, সরকার দায়িত্বশীল আচরণ করছে এবং সরকার চেষ্টা করছে। সরকার কিন্তু অপেশাদার রাজনীতি, মানে আমি একটা প্রশ্ন করি, ধরেন এই সরকার রোডম্যাপ দিলে অসুবিধা কোথায়? সেই দাবিটা কিন্তু আমরাও করছি, যেহেতু উনি বলেছেন জুনের মধ্যে। জোর করে করছেন? না, আমরা নির্বাচনে কিন্তু পক্ষে রয়েছি।
আমরা মিনিমাম সংস্কারের কথা বলেছি, আমরা একবারের জন্য বলি যে নির্বাচনকে থামিয়ে দেওয়া উচিত। আমরা শুধু বলেছি দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার করে বিচারে দৃশ্যমান অগ্রগতি করে, এবং আমাদের কিছু দাবি ছিল মৌলিক, যেমন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে ফিটনেস টেস্ট করবার জন্য নির্বাচন কমিশনের, স্থানীয় সরকারের নির্বাচন, পুলিশ সহ যেই অন্যান্য যে রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সংস্কার, এগুলো তো গণ অভ্যুত্থানের চাওয়া। দেখুন, নির্বাচন তো অবশ্যই এটি জনগণের চাওয়া, রাজনৈতিক দল এনসিপি সহ বিএনপি জামাত প্রত্যেকেরই চাওয়া, কিন্তু আপনি গণহত্যার বিচার করবেন না, এই দায়মুক্তি কি দিবে? তো আপনি কি এই যে পাওয়ারের যে ইমব্যালেন্স এটি ঠিক করবেন না, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ঠিক করবেন না, আপার চেম্বার লোয়ার চেম্বার আপনি ঠিক করবেন না, এবং যে অন্যান্য জুডিশিয়াল যে রিফর্ম এটি আমরা করব না, এবং আমাদের যে বড় একটি গলদ রয়েছে সংবিধানে, এই সংবিধানের জন্য সংস্কারের জন্য যে মৌলিক পরিবর্তনগুলো এগুলো করতে হবে না, কিন্তু শুধুমাত্র নির্বাচন পার হয়েছে। দেখুন 9 মাস পার হয়েছে, এই যৌক্তিক সময়ের ব্যাপারে তো আলাপ আলোচনা হচ্ছে, এটার জন্য একটা ঐক্যমত্য দরকার। যেহেতু জুন বলেছে, আমি মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের তফসিলের ব্যাপারে একটা সুনির্দিষ্টভাবে ডেট দেওয়া উচিত, তাতে করে অনেক দুশ্চিন্তার প্রশমন ঘটে। তবে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু বড় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে সরকার এই ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারগুলো করে ফেলতে পারে। অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান, সামনের দিন কেমন দেখছেন? সামনের দিন আমি দেখছি অনেক শঙ্কাময়, কারণ হচ্ছে কি আপনি নাসির ভাই যেটা বলছেন দায়িত্বশীল আচরণ করতে হবে, কিন্তু আপনি দায়িত্বশীল আচরণ আমি কখন করবো? যখন আপনি আমাকে ম্যানেজ করতে যান তখন আমি দায়িত্বশীল আচরণ করবো না। এবং সরকার যদি ধরুন মনে করে যে বিএনপি তো ফেসিবাদে সবচেয়ে বারবারই তো আশ্বস্ত করা হচ্ছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, আপনার কথা তো আমি বিশ্বাস করবো না, কারণ হচ্ছে কি আপনি 9 মাসে 10 মাসে আপনি কিছু করতে পারলেন না। আজকে তো 4 জন জুলাই, তারা তো কোনো পার্টির লোক না, তারা কেন বিস্ফোরণ করতে গেল? তো সুতরাং আজকে যে আপনার এই এত বড় একটা শক্তি, এত বড় স্টেক হোল্ডার, যারা এত বড় জীবন ঝুঁকি নিয়েছে প্রত্যেকটি জায়গা থেকে, তো তাদের রিস্ক আপনি কিভাবে নেবেন? সরকার তো কোনো ধরনের কাজ করতে পারতেছে না। আপনি দেখেন সরকার তো বরং সরকারকে সবাইকে লেলিয়ে দিচ্ছে। আপনি দেখেন সরকারের কোনো কিছু হলে দেখবেন সরকার আওয়ামী লীগের বিষয় টেনে আনে, হাসিনার বিষয় টেনে আনে, ভারত বিরোধী প্রচারণা চালায়, ন্যারেটিভ চালায়। তো এগুলো তো আমরা দেখতে চাই না, কারণ আপনি তো রাষ্ট্র চালাতে হবে, রাষ্ট্রের মধ্যে ফাংশনিং করতে হবে। তো সরকার এগুলো না করে বরং সরকার নানা দোয়াশার মধ্যে সবাইকে রাখছে। আর একটি বিষয় আমি বলবো যে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, একটি জিনিস ওই ভাই যেটা বলছিল 10 সেকেন্ড আমি বলছি, ধরুন যে আমাদের এপিএস এর বিভিন্ন দুর্নীতির কথা আসছে, এবং গতকাল দেখলাম যে এপিএস মুয়াজ্জমকে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার এনআইডি কার্ড জব্দ করা, মানে লক করা হয়েছে। তো এখন তাকে, সে কার এপিএস ছিল? উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিল। তো অবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত উপদেষ্টা পরিষদ থেকে থাকে। তাহলে আমরা নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ দেখব না। আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার সবগুলো বিষয় অ্যাড্রেস করবে এবং সাধারণ মানুষকে আসলে স্বচ্ছতার সঙ্গে সামনের দিকে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ তিনজনকেই এ রাতে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখা হবে নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।